নমস্কার বন্ধুরা, সমীকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার পড়ব, প্রপার্টিস অফ ম্যাটার। তো সবার ফার্স্টে আমরা জানবো যে ম্যাটার কি, হোয়াট ইজ ম্যাটার। তো এনিথিং হুইচ অকুপাইজ সাম স্পেস অ্যান্ড হ্যাভ সাম মাস, তাকেই আমরা ম্যাটার বলবো। যার 3 ডাইমেনশনে কিছুটা স্পেস দখল করে এবং যার কিছুটা ভর আছে, তাকেই আমরা ম্যাটার বলবো। এনিথিং জাস্ট এইটুকুই সংজ্ঞা ম্যাটারের, যে যার কিছুটা ভর আছে এবং যে কিছুটা স্থান দখল করে। যেমন আমি যদি বলি এই মার্কারের কথা, তো এই মার্কারের কিছুটা ভর আছে এবং এই কিছুটা স্পেস দখল করে এই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে। আমার কথা যদি বলি, এই ব্ল্যাকবোর্ডের কথা যদি বলি, যে ক্যামেরায় আমি রেকর্ড করছি সেই ক্যামেরার কথা যদি বলি, তো সব কিছুরই একটা ভর আছে এবং কিছু স্পেস দখল করে। তো খুব সহজ সংখ্যা, আশা করি সবাই বুঝতে পারছো হোয়াট ইজ ম্যাটার। এই পৃথিবীতে যা যা আছে সব কিছুই একটা ম্যাটার বা একটা বস্তু দিয়ে তৈরি। ম্যাটারের কিছু প্রপার্টিস: মেড আপ অফ অ্যাটম অর মলিকুলস। আমি যদি এই মার্কারের কথা বলি, এই মার্কারের ধরো ছোট্ট একটা ক্যাপ, মুটকি যেটা, এই ক্যাপকে আমি যদি ভাঙি, ভাঙতে ভাঙতে একদম একদম টাইনি পার্টিকেল করে দিই, যাকে আর ভাঙা যায় না, সেরকম যদি পার্টিকেল করি, তো সেই পার্টিকেলটাকে আমি বলবো মলিকুলস, যাকে আর ভাঙা যাবে না। ঠিক আছে? এই মলিকুলটা কি? অ্যাটম দিয়ে তৈরি। ঠিক আছে? মলিকুলকেই আমরা অ্যাটম বলছি। একদম টাইনি, যে যে এই যে যে প্লাস্টিক দিয়ে তৈরি, ওই প্লাস্টিককে জাস্ট আর ভাঙা যাচ্ছে না, ওটাই লাস্ট। ও ভাঙলে অন্য কিছু বেরোবে, যেটাকে পরমাণু বলা হবে। তো সেই যে মলিকুল, তাকেই আমরা অ্যাটম বলবো। এবার প্রত্যেকটা মলিকিউলই কিছু না কিছু পরিমাণে কাইনেটিক এনার্জি থাকে, যেটা ভাইব্রেশন হতে থাকে। আমি যদি বলি একটা, এই যে একটা সলিড অবজেক্ট, ধরো লোহা, লোহার কথা বললাম, ঠিক আছে? লোহার কিউব একটা, একে একদম ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে দিলাম, একদম ডাস্ট পার্টিকেল করে দিলাম, তারপরে আরও ভাঙলাম, যেটা খালি চোখে দেখা যায় না। ভাঙতে ভাঙতে আমি একটা এরকম একটা অবজেক্ট পেলাম মাইক্রোস্কোপে যদি দেখি, একে আমি মলিকুল বলবো। এবার যদি আমি শুধু জাস্ট একটা মলিকুল, তো না, এর সঙ্গে আরও অনেক মলিকুল থাকবে। তো এটা ধরো একটা আয়রনের মলিকুল, অনেকগুলো মলিকুল দেখানো আছে। তো এই প্রত্যেকটা মলিকুলই কি হচ্ছে, এর কিছু কাইনেটিক এনার্জি থাকে। সেই কাইনেটিক এনার্জিকে আমরা যদি বলি হাফ mv², এরকমভাবে আমরা বলতে পারি। তো যে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি থাকার জন্য এই মলিকুলটা সবসময় একটা ভাইব্রেটিং স্টেটে আছে। তো সেটাই বলা হয়েছে মলিকুলের সাম কাইনেটিক এনার্জি প্রেজেন্ট ইন দ্য মলিকুল। যত আমি টেম্পারেচার বাড়াবো, এই ভাইব্রেশনটা তত বাড়তে তাহলে থাকবে। আর ভাইব্রেশন, আমি একটু ভুল বললাম, যত আমি এই মলিকুলে হিট দেব তত এর ভাইব্রেশন বাড়তে তাহলে থাকবে। ধরো আমি এই যে যে আয়রনের টুকরোটা আছে, একে আমি যদি রোদে রেখে দিই, সানলাইটে রেখে দিই, তো সানলাইটে কি কি হচ্ছে, এই আয়রনের টুকরোটা হিট গেইন করছে। হিট গেইন করে কি হচ্ছে, হিটও এক প্রকারের এনার্জি। ঠিক আছে? হিট গেইন করছে এই মলিকুলগুলো, প্রত্যেকটা মলিকুলে হিট গেইন করছে। হিট গেইন করে কি হচ্ছে, এর ভাইব্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। ভাইব্রেশন বাড়ানোর জন্য কি হচ্ছে, এর যে টেম্পারেচার বাড়ছে। তো টেম্পারেচার বাড়ার জন্য ভাইব্রেশন বাড়ে না, এর স্টেটটা কি হবে, ফার্স্টে হিট যায়, তারপর এর কাইনেটিক এনার্জি বাড়ে, মানে ভাইব্রেশন বাড়ে, তারপরেই এর টেম্পারেচার বাড়ে।
এই হবে সিকোয়েন্সটা। ঠিক আছে, তো মিটারের 5টা স্টেট দেখা যায়, জেনারেলি 5টা স্টেট দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাই 3টে স্টেট, সলিড, লিকুইড এবং গ্যাস। তো এইগুলোই আলোচনা করি, তারপরে বাকি যে দুটো স্টেট আছে সেটা আমরা পরে আবার ডিসকাস করব। তাহলে আমরা সলিড, লিকুইড এবং গ্যাসের ভিতর পার্থক্য আর তাদের প্রপার্টিসগুলো দেখে নিই। সলিডের ডেফিনিট শেপ থাকে এবং ডেফিনিট ভলিউম থাকে। লিকুইডের ডেফিনিট ভলিউম থাকে কিন্তু কোনো ডেফিনিট শেপ থাকে না। আর গ্যাসের না কোনো ডেফিনিট শেপ থাকে না ডেফিনিট ভলিউম থাকে। যেমন আমার হাতে এই মার্কারটা রয়েছে, এর একটা ডেফিনিট শেপ আছে আর এর একটা ডেফিনিট ভলিউম আছে। যেমন আমি লোহার টুকরো নিই, তার একটা ডেফিনিট শেপ থাকবে, সে যেভাবেই নিই ডেফিনিট শেপ থাকবে এবং ডেফিনিট ভলিউম থাকবে। কিন্তু আমি যদি 1 লিটার জল একটা বোতলে রাখি, তখন সে বোতলের যে শেপ, সেই বোতলের শেপটা নেবে। আমি যদি কোনো কাপে রাখি, সেই কাপের যা শেপ, সেই শেপটা নেবে, কিন্তু জলটা ওই 1 লিটারই থাকবে। আর গ্যাসের ক্ষেত্রে এরকম কোনো কিছুই নেই। গ্যাসকে আমি কম্প্রেস করে, খুব ইজিলি কম্প্রেস করে ওর ভলিউমটাকেও কমাতে পারবো, আর যে পাত্রে রাখবো গ্যাস, সেই পাত্রের যে শেপ সেটাই ও ধারণ করে নেবে। সলিডের ক্ষেত্রে সলিডের যে যে মলিকুল, তারা খুব ক্লোজলি প্যাকড থাকে, যার কারণে তাদের ইন্টার মলিকুলার স্পেসিং, দুটো মলিকুলের ভিতর যে ডিস্টেন্স, তাকে আমি বলবো ইন্টার মলিকুলার স্পেসিং। এই ইন্টার মলিকুলার স্পেসিংটা সব থেকে কম থাকে। লিকুইডের ক্ষেত্রে একটু বেশি থাকে, আর গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি থাকে ইন্টারমলিকুলার স্পেসিং। যার কারণে এদের দুটো, গ্যাসের দুটো মলিকুলের ভিতরে যে আকর্ষণ বল সেটাও খুব কম। আর এদের ভিতরে, সলিডের ক্ষেত্রে আকর্ষণ বলটা, দুটো মলিকুলের ভিতরে যে আকর্ষণ বল খুব বেশি, যার কারণে এদের সলিডের যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো সবই বেশি হয়। সলিড জেনারেলি হাইলি ডেন্সড হয় এবং লিকুইড তার থেকে একটু কম ডেন্স হয়, এবং সব থেকে কম ডেন্স যেটা হয় সেটা গ্যাসের ক্ষেত্রে হয়। কারণ কি, এদের ইন্টারমলিকুলার স্পেসিংটা অনেকটাই বেশি। এর কিছু ব্যতিক্রম আছে হাইলি ডেন্সড। কিছু কিছু সলিড আছে যেগুলো, যদি বলি লিকুইড, যেমন ওয়াটার, জলের থেকেও হালকা, যেমন আইস। কিছু মেটাল আছে, যেমন যদি বলি পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, যেমন যদি বলি কিছু সার্টেন উড, ঠিক আছে, কিছু সার্টেন কাঠ, কাঠ জলে ভাসে, ঠিক আছে, প্লাস্টিক জলে ভাসে। কিছু ম্যানমেড অ্যারোজেল আছে, অ্যারোজেল, অ্যারোজেল, অ্যারোসয়েল, ঠিক আছে, জেলি কি জিনিস, এগুলো সব আমরা পড়বো ধীরে ধীরে। কিছু ম্যানমেড অ্যারোজেল আছে যেগুলো সলিড ধরা হয়, জলের থেকে হালকা, ঠিক আছে। লিকুইডে দেখো একটা জিনিস কি, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কি বলা হয়, একটা হাইড্রোজেন অ্যাটম আর তার সাথে যে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রো স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেমন অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, এগুলো, এদের ভিতর যে বন্ড থাকে তাকে হাইড্রোজেন বন্ড বলা হয়, যেটা জলে দেখা যায়। এবং আরও কিছু কিছু লিকুইড আছে সেগুলোতেও হাইড্রোজেন থাকে, এবং এক, যে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ সঙ্গে তার যে বন্ড থাকে সেটা দেখা যায়। তো যদি প্রশ্ন আসে যে হাইড্রোজেন বন্ড কিসে দেখা যায়, সলিড, লিকুইড, গ্যাস, কোনোটি নয়, লিকুইড হবে অ্যান্সার, ঠিক আছে। একইভাবে ভ্যান্ডার ওয়াল ফোর্স, দুটো মলিকুলের ভিতরে যে ফোর্স থাকে গ্যাসে, সেটা ভ্যান্ডার ওয়াল ফোর্স বলা হয়। এটা খুব উইক ফোর্স যেটা দেখা যায় গ্যাসে। তো এই পয়েন্টগুলো মনে রাখতে হবে।
তাহলে সলিড, লিকুইড, গ্যাস এগুলোর ভিতরে মলিকুলার ভাইব্রেশন বা ইন্টারমলিকুলার এনার্জি কার সব থেকে বেশি হবে বলো তো? এটা হবে গ্যাসের ক্ষেত্রে। কারণ কি বলো তো? যে একটা সলিড পার্টিকেল বা সলিড কোনো সাবস্টেন্স একে হিট দিয়ে এর যে মলিকুলের যে কাইনেটিক এনার্জি তাকে বাড়ানো হয়েছে, বাড়িয়ে সেটা লিকুইড হয়েছে। লিকুইডকে আরও হিট দেওয়া হয়েছে এবং তার মলিকুলের যে কাইনেটিক এনার্জি সেটা বাড়ানো হয়েছে, এর ভিতরে যে হাইড্রোজেন বন্ড আছে সেটাকে ভাঙা হয়েছে, তারপরে গিয়ে সেটা গ্যাসে রূপান্তরিত হয়েছে। তার মানে সলিড থেকে লিকুইড, হিট, সলিডকে হিট দিলে লিকুইড এবং লিকুইডকে হিট দিলে সেটাই গ্যাসে রূপান্তরিত হয়। আর এর মুখ্য কারণ কি? যে এর মলিকুলের যে কাইনেটিক এনার্জি সেটা বাড়ানো হয় এবং এদের ভিতরে দুটো মলিকুলের ভিতরে যে বন্ড সেই বন্ডকে ব্রেক করানো হয় হিট দিয়ে। ম্যাটারের ফোর্থ স্টেট প্লাজমা স্টেট সম্পর্কে আলোচনা করি। প্লাজমা স্টেট হলো সেই স্টেট যেখানে অনেক হাই টেম্পারেচারে গ্যাস আয়োনাইজড হয়ে যায়, যেখানে অলমোস্ট সেম অ্যামাউন্টে পজিটিভ এবং নেগেটিভ আয়ন থাকে। আয়োনাইজড গ্যাস থাকার কারণে এদের কি হয়, এদের কিছু কিছু প্রপার্টিজ ডেভেলপ হয়, যেমন কি আয়োনাইজ, যেমন গ্যাস এমনি কোনো কারেন্ট ক্যারি করে না, ইনসুলেটর ধরা যেতে পারে, কিন্তু আয়োনাইজড গ্যাস কি ভেরি গুড ইন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, আয়োনাইজড গ্যাস থাকার কারণে তারা কি রেসপন্স ইন ম্যাগনেটিক ফিল্ডে তারা রেসপন্স করে। ঠিক আছে, তাদের আর একটা প্রপার্টি কি লাইট এমিট করে। এই প্রপার্টিকে কাজে লাগিয়ে, যেমন টিউবলাইট আগে আয়োনাইজড গ্যাস ব্যবহার করা হতো, এখন তো টিউবলাইটে ডায়োড দিয়ে তৈরি যেসব আমাদের যে টিউবলাইটগুলো এখন সব এলইডি ডায়োড ইউজ করা হয়, কিন্তু এলইডি ডায়োডের আগে যে টিউবলাইট ছিল সেটা আয়োনাইজড গ্যাস ইউজ করা হতো। ফ্লোরোসেন্ট লাইট, নিয়ন সাইন, ঠিক আছে। আরোরাস কি বলতো? সূর্য থেকে যখন চার্জড পার্টিকেল নির্গত হয়, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে এই ম্যাগনেটিক ফিল্ডের চার্জ পার্টিকেলগুলো ধাক্কা খেয়ে গ্যাসকে আয়োনাইজড করে যায় এবং সেই আয়োনাইজড গ্যাস থেকে কি কালার, বিভিন্ন কালারের লাইট নির্গত হয়, যেটা শুধু উত্তর এবং দক্ষিণ গোলার্ধ থেকেই দেখা যায়। এটাকেই আরোরাস বলা হয়, এই ফিনোমেননটাকেই আরোরাস বলা হয়। ঠিক আছে, প্লাজমা, টিভি, কম্পিউটার স্ক্রিনেও কি এই সেম প্রপার্টি ব্যবহার করা হয়, যে আয়োনাইজড গ্যাস লাইট এমিট করার যে প্রপার্টি সেটা ব্যবহার করা হয়। এর কিছু ইন্ডাস্ট্রিয়াল ইউজ দেখো, প্লাজমা কাটিং, প্লাজমা আর্ক ওয়েল্ডিং, সেম টেকনোলজি, শুধু টিপটাকে চেঞ্জ করে দিলেই কাটিংয়ে ব্যবহার করা হয়। সেম মেশিনই, শুধু টিপটাকে অন্য টিপ লাগিয়ে সেই মেশিন দিয়েই আর্ক ওয়েল্ডিং করা হয়। আর্ক ওয়েল্ডিং, প্লাজমা আর্ক ওয়েল্ডিং বলতে যে টিপ থেকে যে গ্যাস নির্গত হচ্ছে সেটা প্লাজমা স্টেটে নির্গত হচ্ছে, আর প্লাজমার যেহেতু টেম্পারেচার অনেক বেশি থাকে তো সেটাতে কাটিং বা ওয়েল্ডিং দুটোই করা যেতে পারে। স্টেরিলাইজেশন অফ মেডিকেল ইকুইপমেন্টের শুদ্ধিকরণ। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, সেমিকন্ডাক্টরে যে মেটার ইউজ করা হয় সেটা হচ্ছে সিলিকনকে একদম এত হিট করা হয় যে সিলিকনটা প্লাজমা স্টেটে চলে যায়, তারপরেই সেটা সেমিকন্ডাক্টর তৈরি করা সম্ভব। স্পেস প্রপালশন, তো এইগুলো এর প্রপার্টি, এগুলো মনে রাখবে। এখানে ম্যাটারের আর একটা স্টেট হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট স্টেট। শুধু বোস আইনস্টাইন বললেও হবে না, পুরোটাই বলতে হবে বোস আইনস্টাইন কনডেনসেট স্টেট। এটা আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট সত্যেন্দ্রনাথ বোস এবং আলবার্ট আইনস্টাইন মিলে এই কনসেপ্টে এসেছিলেন। এখানে কি হবে, মেটারকে 0K বা -273 ডিগ্রি
সেলসিয়াস 273.15 ডিগ্রি সেলসিয়াসে যদি কুল করা হয়, তাহলে কি অ্যাটমের যে ইন্ডিভিজুয়াল প্রপার্টি আছে সেটা লুজ করে অ্যাটমের নিজস্ব যে কাইনেটিক এনার্জি আছে সেটা এখানে জিরো হয়ে যাবে, এবং মানে অ্যাটমটা ভাইব্রেট করাই বন্ধ করে দেবে। এবং কি হবে, এই যে যে পুরো সবগুলো অ্যাটম মিলে একটা সিঙ্গেল অ্যাটম হিসাবে অ্যাক্ট করবে। সেটাই লেখা হয়েছে এখানে, ইন্ডিভিজুয়াল অ্যাটম লুজ দেয়ার ডিস্টিংক্ট আইডেন্টিটিস অ্যান্ড স্টার্ট অ্যাক্টিং লাইক এ সিঙ্গেল কোয়ান্টাম এন্টিটি অর সুপার অ্যাটম। ঠিক আছে, তো এখান থেকে শুধু দুটো কোশ্চেনই আমি দেখতে পেয়েছি, যে কি বোস আইনস্টাইন কন্ডেনসেট স্টেট, এটা ম্যাটারের ফিফথ স্টেট। আর আরেকটা কোশ্চেন কি, রুবিডিয়ামকে যদি কুল করা হয় 0K-তে, তাহলে কোন স্টেটে পৌঁছাবে, সেটা হচ্ছে ম্যাটারের ফিফথ স্টেট, বোস আইনস্টাইন কন্ডেনসেট স্টেট। এই দুটো কোশ্চেনই জাস্ট আমি এখান থেকে পেয়েছি পুরো ঘেটে। তো এখান থেকে আর বেশি কিছু আমরা ডিসকাস করব না। দেখো, ম্যাটারের যে মেন তিনটি স্টেট, গ্যাস, সলিড এবং লিকুইড, এদের ভিতরে সলিড থেকে যখন আমি লিকুইডে যাব, তাহলে তখন যে ফেজের মাধ্যমে যাব সেটাকে বলবো আমরা মেল্টিং। লিকুইড থেকে যখন সলিডে যাব সেই ফেজটাকে বলবো আমরা ফ্রিজিং। যেমন যদি বলি বরফ, এক টুকরো বরফ রয়েছে, এটা জলে পরিণত হবে, তাহলে বরফটা গলে গেছে বা বরফটা মেল্ট হয়ে গেছে। আবার যখন জল থেকে বরফ হবো, তখন আমরা কি বলবো, জল জমে গেছে বা জল ফ্রিজ হয়ে গেছে। সেটাই মেল্টিং আর ফ্রিজিং। লিকুইড থেকে যখন গ্যাসে যাব, তখন সেই প্রসেসটাকে বলবো ইভাপোরেশন। ঠিক আছে, আর যখন গ্যাস থেকে লিকুইড হবে, তখন আমরা বলবো কনডেনসেশন। বাষ্পীকরণ আর ঘনীভবন। যখন ধরো ভাত রান্না করা হয়, তো ভাত রান্না হয়ে গেলে পরে তার উপরে যখন ভাত ঢেকে রাখা হয়, যে প্লেট দিয়ে ঢাকা হয়, সেই প্লেটের নিচে যে বিন্দু বিন্দু জল জমে, সেটা কি, যে জলটা, ভাতে যে জলটা থাকে, সেটা একবার ইভাপোরেশন হয়ে গেছে, ঘনী বাষ্পীকরণ হয়ে গেছে। সেই বাষ্পীকরণটা আবার যখন উপরে প্লেটে লাগছে, প্লেটে লেগে হিট যখন ছাড়ছে, তখন সেটা আবার ঘনীভবন হয়ে যাচ্ছে বা কনডেনসেশন হয়ে যাচ্ছে। সলিড থেকে যখন ডাইরেক্ট গ্যাসে যাওয়া হয়, তখন তাকে বলা হয় সাবলিমেশন। গ্যাস থেকে যখন ডাইরেক্ট সলিড হয়, তখন তাকে বলা হয় ডিপোজিশন। যেমন আমি যদি বলি কর্পূর বা ন্যাপথলিন, এটা ডাইরেক্ট সলিড থাকে, সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে হয়ে যায়। ঠিক আছে, ওটাকে আমরা সাবলিমেশন। ড্রাই আইস, আইস কি দিয়ে তৈরি হয়, H2O। ড্রাই আইস কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড ড্রাই আইস, এটা কঠিন অবস্থা থেকে ডাইরেক্ট গ্যাসে চলে যায়। দেখো, একটা কনসেপ্ট, ইভাপোরেশন আর ভ্যাপারাইজেশন, এই দুটোর ভিতর পার্থক্য। ইভাপোরেশন হচ্ছে কি, লিকুইড থেকে গ্যাস হয়ে যাবে বিলো ইটস গ্যাস পয়েন্ট। ভেপারাইজেশন কি হবে, সরি, বয়লিং পয়েন্ট হবে এটা।
বয়লিং পয়েন্ট হবে এটা, ঠিক আছে। মানে কি, জল, ধরো আমি এখানে জলের এক্সাম্পল নিচ্ছি। জল যখন আমি হিট করব, তখন জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল বাষ্পে পরিণত হতে শুরু করে। তো এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপমাত্রা, এটাকে বলবো কি, জলের স্ফুটনাঙ্ক, ঠিক আছে। আর বা বয়লিং পয়েন্ট। তো ইভাপোরেশন বলবো কি, যে যখন জল বাষ্পে পরিণত হবে ওর বয়লিং পয়েন্টের নিচে, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে যখন জল বাষ্পে পরিণত হবে, তখন তাকে বলবো ইভাপোরেশন। সবসময় আমি যদি কোনো লিকুইড, জল বা অন্য যে কোনো লিকুইড আমি যদি কোনো একটা পাত্রে রেখে দিই, সবসময় এর সারফেস থেকে কিছু পরিমাণ লিকুইড বাষ্পে পরিণত হতে তাহলে থাকে সবসময়। তো ইভাপোরেশন সবসময় ঘটতে তাহলে থাকে। কিন্তু আমি যদি ভ্যাপারাইজেশন বলি, ঠিক আছে, ভ্যাপারাইজেশন শুধু হয় এর যে বয়লিং পয়েন্ট, সেই বয়লিং পয়েন্টে। ভেপারাইজেশনে যে ভেপার প্রেশার, ঠিক আছে, ভেপার প্রেশার আর অ্যাটমসফিয়ারিক প্রেশার সমান হয়। প্রেশার ভেপার ইজ ইকুয়াল টু পি এটিএম, এই দুটো সমান হয় ভেপারাইজেশনে বা স্ফুটনাঙ্কে, ঠিক আছে। দেখো, ইভাপোরেশনের কিছু প্রপার্টিজ দেখে নাও, কিসের উপর নির্ভর করে। সারফেস এরিয়া, আমি যে পাত্রে জলটা রেখেছি, এই পাত্রের জল, এই পাত্রের উপরে যে সারফেস আমি যদি বড় বড় করে দিই এরকম, তাহলে এখান থেকে ভেপার ইভাপোরেশনটা জলদি হবে। আমি যদি এইভাবে একটা কাপড়ের এক্সাম্পল দিই, একটা ভেজা কাপড় আমি যদি এক জায়গায় দলা করে রেখে দিই, তাহলে কাপড়টা শুকাতে অনেক টাইম লাগবে। কিন্তু আমি যদি কাপড়টাকে মেলে দিই, তাহলে ও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বা এক যেমন চা যখন প্লেটে ঢেলে খাওয়া হয়, প্লেটে ঢালার কিছুক্ষণের ভিতরেই চাটা ঠান্ডা হয়ে যায়। কারণ কি, ওইখান থেকে প্লেটে ঢালার সঙ্গে সঙ্গে ওর সারফেস এরিয়াটা বেড়ে গেল, যার ফলে কি হয়, ও খুব তাড়াতাড়ি ইভাপোরেট হতে তালে থাকে। আর ইভাপোরেট হওয়ার জন্যে হিট লাগে, হিটটা সে ওই যে চা রয়েছে বা প্লেট রয়েছে, প্লেট থেকে নিতে তালে থাকে, যার ফলে কি চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো এভাপোরেশন ডিপেন্ড করে সারফেস এরিয়া। সারফেস এরিয়া যদি বাড়ে, ইভাপোরেশনটা কী হবে, বাড়বে। টেম্পারেচার ঠিক একইভাবে, টেম্পারেচার যদি বাড়ে, ইভাপোরেশন বাড়বে। ধরো এইখানে দুটো পাত্র, একটা পাত্র, দুটোতেই জল রাখা রয়েছে। এটাতে রাখা রয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড জল, এটাতে রাখা রয়েছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড জল। এখানে যে ইভাপোরেশনের রেট হবে তার দ্বিগুণ হবে এখানে ইভাপোরেশনের রেট, ঠিক আছে। এখানে দ্বিগুণ হবে, কারণ কি টেম্পারেচারের দ্বিগুণ। ইভাপোরেশন হিউমিডিটির উপরও নির্ভর করে। হিউমিডিটি যদি বাড়ে, ইভাপোরেশন কমবে। যেমন ধরো আমি একটা বৃষ্টির ওয়েদার বা রেনি সিজনে আমি কাপড় মেলে দিলাম, কাপড় শুকাতে 2 দিনও টাইম লেগে যায়। কিন্তু যদি আমি একটা নর্মাল ডেতে কাপড় মেলে দিই, কাপড়টা সেই দিনই শুকিয়ে যায়, বা 2-3 ঘন্টার ভিতরেই শুকিয়ে যায়। এর কারণ হচ্ছে কি, হিউমিডিটি। হিউমিডিটিতে কি থাকে, ওই দিন পরিবেশ যেদিন বৃষ্টি হয় সেদিন হিউমিডিটিটা অনেকটাই বেশি থাকে, যার কারণে ইভাপোরেশন হতে সময় নেয়, ঠিক আছে। উইন্ড স্পিড, তারপরে উইন্ড স্পিড যত বাড়বে ইভাপোরেশন তত ভালো হবে। দেখো, এখানে আরেকটা জিনিস ডিসকাস করার আছে, ব্রাউনিয়ান মুভমেন্ট। ব্রাউনিয়ান মুভমেন্ট প্রথম কথা আছে, লিকুইড আর গ্যাস, এই দুটোতেই দেখা যায়। লিকুইড আর গ্যাস এর ভিতরে যে সাসপেন্ডেড পার্টিকেল আছে,
এটা ধরো লিকুইডের পার্টিকেল বা লিকুইডের অ্যাটম বা লিকুইডের মলিকুল, এর ভিতর কিছু সাসপেন্ডেড পার্টিকেল আছে, ধরে নাও এটা সাসপেন্ডেড পার্টিকেল। এই সাসপেন্ডেড পার্টিকেলগুলো সবসময় র্যান্ডমভাবে এদিক ওদিক মুভ করতে থাকে। এই র্যান্ডম মুভমেন্টকেই ব্রাউনিয়ান মুভমেন্ট বলা হয়। এটা লিকুইড এবং গ্যাস দুটোতেই দেখা যায়। যদি দেখো যে একটা ঘরে দিনের বেলায় কোনো একটা ছিদ্র থেকে একটা আলোর রেখা বেরিয়ে যাচ্ছে, তো এই আলোর রেখা বরাবর তাকালে দেখা যায় কি যে বাতাসে যে সাসপেন্ডেড পার্টিকেল আছে, যে সব ধুলো আছে, সেগুলোর মুভমেন্টটা একদম স্পষ্ট লক্ষ্য করা যায়। ওই মুভমেন্টটাকে আমরা ব্রাউনিয়ান মুভমেন্ট বলি। এখানে একটা গ্রাফ আমরা দেখব, আর এখানে যে ম্যাটারটা ধরা হয়েছে সেটা হচ্ছে জল। তো জল ধরে নাও এখানে টেম্পারেচার -30°C একটা বরফ রাখা রয়েছে, ঠিক আছে। বরফকে আমি যত হিট দেব কি হবে, এর টেম্পারেচার বাড়বে। কারণ কি, এর ভিতরে যে মলিকুল আছে, মলিকুলের ভাইব্রেশন বাড়বে, যার ফলে এর টেম্পারেচার বাড়বে। তো বাড়তে বাড়তে কত হলো, 0°C। 0°C পরে আমি যদি আরও হিট দিই তাহলে কি হবে, বরফটা এর মেল্টিং পয়েন্টে পৌঁছে যাবে। তখন বরফ গলতে শুরু করবে এবং গলে লিকুইড হতে শুরু করবে। তো যে সময় বরফ গলা শুরু করবে, যতক্ষণ না বরফটা পুরোপুরি লিকুইডে পরিণত হচ্ছে, ততক্ষণ এর টেম্পারেচার বাড়বে না। আমি হিট দিতে দিলে থাকবো, যে ফার্স্ট ইনিশিয়াল হিট Q1, Q2 হিট দিচ্ছি, এদিকে আমি হিট দিচ্ছি আর এদিকে আমি টেম্পারেচারটা শো করাচ্ছি গ্রাফে। তো যখন হিট দিচ্ছি সেই সময় কিন্তু বরফ থেকে যখন জলে পরিণত হচ্ছে যে সময়, সেই সময় টেম্পারেচার বাড়ছে না। 0°C মেল্টিং হওয়া শুরু করেছিল, যতক্ষণ না পুরো বরফটাই গলে 0° হচ্ছে ততক্ষণ এর টেম্পারেচার বাড়বে না। তো এই সময় যে টেম্পারেচার বাড়ে না, এই সময় যে হিটটা আমি দিচ্ছি, কতটুকু হিট দিলাম, ধরে নাও লাস্টে Q2 ছিল, ইনিশিয়ালি Q1। আমি শুধু এই পয়েন্ট থেকে শুরু করছি, এই পয়েন্ট এই পয়েন্ট। তাহলে Q2 মাইনাস Q1, এই যে হিট, যে পরিমাণ হিট, একে কিউ নাম দিলাম আমি, ঠিক আছে। একে আমি বলবো লেটেন্ট হিট। হিট, এই হিটের কাজ কি, শুধু ফেজ চেঞ্জ করা, সলিড থেকে লিকুইডে ফেজটা চেঞ্জ করে দেবে, কিন্তু এর টেম্পারেচার বৃদ্ধি ঘটায় না, বা আপেক্ষিক তাপ বলা হয়, ঠিক আছে। সেম কেস হবে যখন পুরোপুরি লিকুইড হয়ে যাবে, তখন যখন আবার হিট দেবো তখন আবার টেম্পারেচার বাড়বে, হিট দেবো, টেম্পারেচার বাড়বে। যখন আবার 100°C তাপমাত্রায় চলে আসবে, তখন কি হলো, লিকুইডটা এর বয়লিং পয়েন্টে চলে গেল। এরপর থেকে আমি যখন আবার হিট দেব, তখন আর টেম্পারেচার বাড়বে না। কি হবে, লিকুইডটা গ্যাসে পরিণত হতে শুরু করবে, ঠিক আছে। এখানে ধরো Q3 হিট দেওয়া শুরু করলাম, এখানে Q4, Q3 থেকে Q4 অবধি হিট দিতেই থাকছে, কিন্তু এর টেম্পারেচার বাড়ছে না। এখানেও কি হবে, লেটেন্ট হিট, এটাকে আমি বলবো লেটেন্ট হিট। এইখানে কি কাজ করছে, ফেজ চেঞ্জ করাচ্ছে লিকুইড থেকে গ্যাস, কিন্তু এখানে কোনো টেম্পারেচারে বৃদ্ধি ঘটাচ্ছে না, ঠিক আছে। তারপর যখন পুরোপুরি গ্যাসে পরিণত হলো, তারপরে যদি আমি আরও হিট দিতে তাহলে থাকি, তখন আবার এই গ্যাসের টেম্পারেচারটা বাড়বে, বাড়তে বাড়তে বাড়তেই থাকবে, যত দেবো তত বাড়বে। তো এইখানে একটা কনসেপ্ট আছে লেটেন্ট হিটের কনসেপ্ট। লেটেন্ট হিটে ফেজ চেঞ্জ করায়, কিন্তু টেম্পারেচারের কোনো বৃদ্ধি ঘটায় না। এলিমেন্ট বা ম্যাটারের ক্লাসিফিকেশন দেখব। এরপর আমরা মিটারের ক্লাসিফিকেশন দেখব।
ম্যাটারকে সাধারণত দুই ভাগে ভাগ করা যেতে পারে, পিওর সাবস্টেন্স এবং মিক্সচার। পিওর সাবস্টেন্স বলতে যেখানে শুধু একটাই সাবস্টেন্স আছে, একটা জিনিসই আছে। যেমন যদি বলি আমি ওয়াটার, কোথাও জল রাখা আছে, সেখানে শুধু জলই আছে আর কিছু নেই। বা যদি বলি কোনো একটা সিলিন্ডার যার ভিতরে শুধু অক্সিজেন ভরা আছে, তাহলে এখানে শুধু একটা টাইপেরই সাবস্টেন্স আছে, ঠিক আছে, যার জন্য আমি একে পিওর সাবস্টেন্স বলছি। আর মিক্সচার ঠিক তার উল্টো, যে একটা কন্টেনারে একাধিক সাবস্টেন্স থাকতে পারে। পিওর সাবস্টেন্সকে দুই ভাগে ভাগ করা হচ্ছে এলিমেন্ট আর কম্পাউন্ড। এলিমেন্ট বলতে শুধু একটা টাইপেরই অ্যাটম দিয়ে তৈরি, ঠিক আছে। যেমন আমি যদি এই যে দুটো এক্সাম্পল দিলাম, এই দুটোর ভিতরে এটাকে আমি বলতে পারি এলিমেন্ট, কারণ কি শুধু এখানে অক্সিজেনের এলিমেন্টই আছে, যেটা শুধু এলিমেন্টকে ভাঙলে শুধু আমি অ্যাটমই পাবো, এক টাইপের অ্যাটম পাবো, ঠিক আছে। কম্পাউন্ড কি? এটাকে আমরা কম্পাউন্ড বলতে পারি যেখানে একাধিক এলিমেন্ট দিয়ে তৈরি সাবস্টেন্স আছে, যেমন ওয়াটার। ওয়াটারকে যদি বলি হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো সাবস্টেন্স দিয়ে ওয়াটার তৈরি, ঠিক আছে। কম্পাউন্ডকে ভাঙলে সেই এলিমেন্ট পাবো, দুটো এলিমেন্ট পাবো, সেই দুটো এলিমেন্ট কি আলটিমেটলি দুই প্রকারের অ্যাটম দিয়ে তৈরি। মিক্সচার আর কম্পাউন্ডের ভিতরে একটা পার্থক্য কি, কম্পাউন্ডে যে এলিমেন্ট থাকবে তারা ফিক্সড রেশিওতে থাকবে। লিখে দিই, কম্পাউন্ড ফিক্সড রেশিও, ডিস্টিংগুইশন নট ইজি। কম্পাউন্ডের ভিতরে যে সাবস্টেন্সগুলো আছে তাদের আলাদা করা সোজা নয়, খুব সোজা নয়। যেমন যদি বলি আমি জল H2O, এর কম্পাউন্ডগুলোকে আমি আলাদা করব, হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করব, তাহলে এই যে জল যেখান থেকে আলাদা করবো সেই পুরো প্রপার্টিটাই নষ্ট হয়ে যায়, ভেঙে তারপর আলাদা করতে হয়, ঠিক আছে। এরা ফিক্সড রেশিওতে থাকে, যেমন 2 অনুপাতে হাইড্রোজেন, 1 অনুপাতে অক্সিজেন থাকবে, সব জায়গাতেই তাই থাকবে যেখানে যেখানে জল আছে, ঠিক আছে। আর মিক্সচারের ক্ষেত্রে কি হবে, যে ফিজিক্যাল প্রসেসে আলাদা করা যায়, এবং আলাদা করার সময় এদের যে একটা বা অন্যটা কোনোটাই নষ্ট হয় না। যখন দেখো হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো মিলে যখন একটা কম্পাউন্ড তৈরি করছে H2O, তখন কিন্তু এদের যে প্রপার্টি, এই প্রপার্টিগুলো একটাও এই প্রপার্টিতে থাকে না। যেমন যদি বলি হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই গ্যাস, আর H2O এটা একটা লিকুইড। হাইড্রোজেন নিজে এক এক যে ফুয়েল হিসাবে কাজ করে, মানে দাহ্য পদার্থ, আর অক্সিজেন কি হয়, জ্বলতে সাহায্য করে। কিন্তু জল কি হয়, আবার যে কোনো জ্বলনশীল পদার্থকে নেভাতে জল সাহায্য করে। তো কম্পাউন্ডে কি হয়, যে যে এলিমেন্টগুলো দিয়ে কম্পাউন্ড তৈরি হবে তার যে প্রপার্টি, একটা ভিন্ন প্রপার্টির কম্পাউন্ড তৈরি হয়ে যায়। কিন্তু মিক্সচারে সেটা হয় না, মিক্সচারে যা যা নিজের নিজের প্রপার্টি সেটা ধারণ করে রাখে। মিক্সচারের ভিতরে একটা আছে হোমোজিনিয়াস আর একটা হেটারোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে মিক্সচারটা সব জায়গায় সেম মিক্সচারই থাকে, যার এক্সাম্পল এয়ার, ঠিক আছে। জলের ভিতরে চিনি বা লবণের দ্রবণ, রেইন ওয়াটার, ভিনিগার, ডিটারজেন্ট, স্টিল। স্টিল একটা সলিড মিক্সচার, যেখানে আয়রন, লোহা এবং কার্বন, এই দুটো একটা
নির্দিষ্ট অনুপাতে মেশানো থাকে। যেমন যদি বলি স্টিলে কার্বনের পার্সেন্টেজ থাকে 0.8 to 2%, এইটুকুই থাকে লোহার ভিতরে কার্বনের পার্সেন্টেজ। কফি, টি, এটা একটা হোমোজেনিয়াস মিক্সচার। কোলাজিন, জিলেটিন, এগুলো কি বায়োলজির ক্লাসে পড়া যাবে, ঠিক আছে। হেটারোজেনিয়াস মিক্সচারের এক্সাম্পল দেখো, কংক্রিট মিক্সচার, ঠিক আছে। সয়েল, মাটি একটা হেটারোজেনিয়াস মিক্সচারের। স্মোক, আইস কিউব ইন ড্রিঙ্ক, এগুলো হেটারোজেনিয়াস মিক্সচার। তো ফার্স্ট চ্যাপ্টার এই অবধি, প্রপার্টিস অফ ম্যাটার। এরপরের ভিডিওতে আমরা প্রপার্টিস অফ ম্যাটারের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেগুলো দেখব।